আজ আমরা নেপোলিয়ন হিলের একটা অসাধারণ বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মূল নীতিগুলো নিয়ে কথা বলবো। এই বইটা কিন্তু শুধু টাকা পয়সার কথা বলে না, বরং বলে একটা সফল মানসিকতা কিভাবে তৈরি করা যায়। তো চলুন এই ভিজুয়াল বিশ্লেষণের গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা, তাই না? এটাই কিন্তু বইটার একদম মূলে। যুগ যুগ ধরেই তো মানুষের উত্তর খুঁজে বেড়াচ্ছে। নেপোলিয়ন হিলের মতে এর পেছনে একটা গোপন সূত্র আছে, যা খুব কম মানুষই জানে। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সূত্রটাই ধাপে ধাপে খোলার চেষ্টা করব। বইটার একদম সেন্ট্রাল আইডিয়াটা কি? খুব সহজ। আমাদের মাথার ভেতরের চিন্তাগুলোই আমাদের বাইরের দুনিয়াটা তৈরি করে। আর এখানে রিচ বা ধনী মানে কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বরং একটা সমৃদ্ধ মানসিকতা। মানে জীবনের স্টিয়ারিংটা কিন্তু আমাদের চিন্তার হাতেই। তো যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু হয় ভেতর থেকে। বাইরের দুনিয়ায় কিছু গড়ার আগে আমাদের মনের ভেতর তার একটা সলিড ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে নিতে হয়। চলুন তাহলে দেখি এই মানসিক প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হয়। সাফল্যের প্রথম ধাপটাই হলো একটা তীব্র আকাঙ্ক্ষা, যেটাকে বইতে বলা হয়েছে বার্নিং ডিজায়ার। এটা কিন্তু যদি পেতাম ধরনের কোনো সাধারণ ইচ্ছা নয়, না, এটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো আবেগ। যেমন বইটাতে একটা ছেলের গল্প আছে, সে একজন বড় উদ্যোক্তা হতে চেয়েছিল। ভাবুন, 5 বছর ধরে প্রতিদিন সে তার এই স্বপ্নটাকে নিজের ভেতর জাগিয়ে রেখেছে, আর শেষ পর্যন্ত সে সফলও হয়েছেও। শুধু আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না, এরপরই আসে বিশ্বাস। এই বিশ্বাসটাই হলো সেই ফুয়েল বা চালিকা শক্তি, যা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়। এটা হলো এক ধরনের অটল আস্থা যে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবেই। যেমন ধরুন সেই গরিব ছেলেটার গল্পটা, যার পকেটে কিচ্ছু ছিল না, ছিল শুধু বিশ্বাস। আর সেই বিশ্বাসের জোরেই সে একদিন একটা বিরাট সফল কোম্পানির মালিক হয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই বিশ্বাসটা মনে গেঁথে দেব কিভাবে? এখানেই আসে অটো সাজেশন বা স্বপরামর্শের কনসেপ্টটা। এটা হলো আমাদের সাবকনশিয়াস বা অবচেতন মনকে প্রোগ্রাম করার একটা টেকনিক। স্লাইডে যে ধাপগুলো দেখছেন, লক্ষ্যটা পরিষ্কার করে বলা, মনে মনে দেখা যে লক্ষ্যটা পূরণ হয়ে গেছে, আর প্রতিদিন পজিটিভ কথা, যেমন আমি সফল হবই, এগুলো বলা। বইয়ের একটা গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং। এক ছাত্র রোজ ভাবত আমি তো ফেল করবই, আর তার মনটাও সেভাবেই প্রোগ্রামড হয়ে গিয়েছিল। ফলাফল, সে আসলেই ফেল করে। ওকে, তো ভেতরের জগতের প্রস্তুতি তো হলো। এবার সময় বাইরের জগতে অ্যাকশন নেওয়ার। মনের ভেতরে সেই ব্লুপ্রিন্টটাকে বাস্তবে আনার জন্য কি লাগবে? লাগবে সঠিক পরিকল্পনা আর ঠিকঠাক কাজ। তো চলুন এবার দেখি এই পরিকল্পনাটা কিভাবে সাজাতে হবে। একটা ভালো পরিকল্পনার গুরুত্ব যে কতটা, তা বোঝানোর জন্য এই গল্পটা একদম পারফেক্ট। 2 বন্ধু মিলে ব্যবসা শুরু করল। একজন কি করল? সে কাজে নামার আগে একটা ডিটেইলড প্ল্যান বানালো, আর অন্যজন সে কোনো পরিকল্পনা ছাড়াই ছাপিয়ে পড়ল। রেজাল্টটা তো দেখতেই পাচ্ছেন। আসলে প্ল্যান ছাড়া কোনো লক্ষ্য, সেটা তো একটা ইচ্ছা ছাড়া আর কিছুই না। এরপর আসছে মাস্টারমাইন্ড নীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সোজা কথায়, আপনি কাদের সাথে ওঠা বসা করছেন, সেটাই আপনার সাফল্যকে অনেকাংশে ঠিক করে দেবে। চারপাশের মানুষজন কিন্তু আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই এমন মানুষদের আশেপাশে থাকাটা জরুরি, যারা পজিটিভ, যারা নিজেরা সফল, আর যারা আমাদের স্বপ্নটাকে সাপোর্ট করে। আর নেগেটিভ মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। এই স্লাইডের সংখ্যাটা দেখে একটু অবাক লাগছে, তাই না? 101। এটা কিন্তু শুধু একটা নাম্বার নয়, এর পেছনে লুকিয়ে আছে লেগে থাকার আর সফল হওয়ার একটা দারুণ গল্প। কি সেই রহস্য? চলুন দেখি। আর এই হলো সেই রহস্যের উত্তর, অধ্যবসায় বা লেগে থাকা। বইটাতে এক ব্যক্তির কথা বলা আছে, যিনি 100 বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। চিন্তা করুন, 100 বার! আর তার 101তম চেষ্টাটাই তাকে সাফল্য এনে দেয়। আসলে সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটাই গড়ে দেয় এই অধ্যবসায়। কারণ হাল ছেড়ে দেওয়াই তো ফেল করার একমাত্র গ্যারান্টি, তাই না? তো আমরা এতক্ষণ অনেকগুলো নীতির কথা শুনলাম। তীব্র আকাঙ্ক্ষা থেকে শুরু করে পরিকল্পনা, তারপর অধ্যবসায়। এবার সময় হয়েছে এই সবগুলোকে এক সুতোয় গেঁথে সাফল্যের সেই আসল চাবিকাঠিটা খুঁজে বের করার, যেটা পুরো সিস্টেমটাকে চালায়। আর সেই মূল চাবিকাঠিটা হলো আমাদের অবচেতন মন।
একে একটা শক্তিশালী ইঞ্জিনের সাথে তুলনা করা যেতে পারে, যেটা একদম নিউট্রাল বা নিরপেক্ষভাবে কাজ করে। একে যাই দেওয়া হোক, সেটা পজিটিভ চিন্তাই হোক বা নেগেটিভ চিন্তা, সেটাকেই সে বাস্তবে পরিণত করবে। তার মানে আমাদের প্রভাবশালী চিন্তাগুলোই কিন্তু আমাদের জীবনের আসল কারিগর। আমরা আমাদের এই আলোচনার একদম শেষে চলে এসেছি, আর এই উক্তিটা এটা পুরো বইয়ের ফিলোসফিটাকে এক কথায় তুলে ধরে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনের চূড়ান্ত নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের চিন্তা আর সিদ্ধান্তের হাতেই। পছন্দটা দিন শেষে আমাদেরই।